প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপালের পর এবার তিমুরে জেনজির নেতৃত্বে তীব্র গণ আন্দোলন। মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে এসেছে মার্কিন সামরিক বিমান। সামরিক উপস্থিতি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর হুমকি, বলছে সিপিপি বাসদ। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় সরকার আছে নাকি নেই, বললেন রাশেদ খান। হাসিনার পতনের আগে ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, বললেন নাহিদ ইসলাম। ভারত, চীন সহ 23 দেশকে প্রধান মাদক পাচারকারী, বললেন ট্রাম্প। গাজা চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত 19, 65,000 ছাড়ালো নিহতের সংখ্যা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির সতর্ক প্রতিক্রিয়া ভারতের। আসিফ নজরুল বললেন আলহামদুলিল্লাহ। 3 মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 7,000-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, বলেন তারেক রহমান। ইভেলের রাসেল শামিমার 3 বছরের সশ্রম কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপালের পর এবার পূর্ব তিমুরে জেনজির নেতৃত্বে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছে। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তে দেশ জুড়ে তীব্র জনরোষ দেখা দেয়, যা পরে সরকার বাতিল করতে বাধ্য হয়। তবে সিদ্ধান্ত প্রত্যাহারের পরও আন্দোলন থামেনি। 16 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে হাজারো তরুণ বিক্ষোভে অংশ নিয়ে টায়ার জ্বালান ও একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বিবিসির 17 সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়, শুরুতে গাড়ি কেনার বিরোধিতা থাকলেও আন্দোলন এখন সাবেক এমপিদের আজীবন পেনশন বাতিল সহ নানা দাবিতে রূপ নিয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যৌথ সামরিক মহড়ার নামে মার্কিন সামরিক বিমান ও সেনাদের উপস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে দল দুটির পক্ষ থেকে এই মহড়াকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করা হয়। সিপিপি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 এর নামে মার্কিন সামরিক উপস্থিতি ভূরাজনৈতিক দুর্বিসন্ধির অংশ এবং অন্তর্বর্তী সরকার তার সীমিত এখতিয়ার ছাড়িয়ে গেছে। তারা আরও বলেন, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার অভিজ্ঞতা প্রমাণ করে এ ধরনের মহড়া জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হলেও তা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের উপর বড় হুমকি। অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, 1 বছরে সরকারের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি, বরং সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। তিনি জানান, দেশে প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে আন্দোলন অবরোধ হচ্ছে, রাস্তায় ঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না, সবকিছুই নিয়ন্ত্রণহীন। তার ভাষায়, মাঝে মাঝে মনে হয় আসলে কি সরকার আছে। রাশেদ খান আরও বলেন, 5 থেকে 8 আগস্ট পর্যন্ত 3 দিন দেশ ভালোভাবে চলেছে। তখন সরকার ছিল না, দেশ চালিয়েছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীরা। গত বছরের 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের আলোচনায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাবও দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ বলেন, 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং 6 আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা দিই। কিন্তু 6 আগস্ট কারফিউ দিয়ে সরকার দেশব্যাপী হত্যাযজ্ঞ চালায়। তিনি বলেন, কর্মসূচি ব্যর্থ করতে সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ সহ হত্যারও পরিকল্পনা করে। এই আশঙ্কায় 6 আগস্টের কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট পালন করা হয়। আফগানিস্তান, ভারত, চীন, পাকিস্তান সহ 23টি দেশকে বড় মাদক উৎপাদক
বা পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পিটিআই এর বরাতে দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন এ ট্রাম্প এসব দেশকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও কাঁচামাল সরবরাহের জন্য দায়ী করেন। হোয়াইট হাউস জানায় এসব দেশের কর্মকাণ্ড মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা মাদক বিরোধী কার্যক্রমে গুরুতর ব্যর্থতা দেখিয়েছে এবং তাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় মাত্র একদিনে নিহত হয়েছেন আরও ৯৮ ফিলিস্তিনি। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৫,০৬২ জনই। বুধবার তুরস্ক ভিত্তিক আনাদোলু সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৯৮ জন এবং আহত হন ৩৮৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালগুলোতে এই সময়ের মধ্যে ৯৮ মরদেহ ও ৩৮৫ জন আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা। উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে সরঞ্জাম ও জনবলের ঘাটতিতে। সৌদি আরব ও পাকিস্তান ১৭ সেপ্টেম্বর একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় যে কোনো একটি দেশের উপর হামলাকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের অনানুষ্ঠানিক নিরাপত্তা সমঝোতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব পর্যবেক্ষণ করবে। এদিকে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে চুক্তিটিকে স্বাগত জানিয়ে আলহামদুলিল্লাহ লিখেছেন। পোস্টে তিনি বলেন, এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে উভয় দেশ নিজেদের উপর আগ্রাসন হিসেবে দেখবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট গত ৩ মাস ধরে বন্ধ রয়েছে, ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ১৮ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয় ১৯৬৭ সালে। বর্তমানে ৭টি ইউনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে ১, ২ ও ৬ নম্বর ইউনিট স্থায়ীভাবে বন্ধ রয়েছে। বাকি ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট থেকে আগে ৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সব ইউনিট চালু থাকলে এই কেন্দ্র থেকে ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ পদচ্যুত, কেউ বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেন, শৃঙ্খলা দুর্বলতা নয়, সেটি আমাদের শক্তি। আমরা ক্ষমতাসীনদের কাছে যেমন মানদণ্ড দাবি করি, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করাই। তিনি জানান, বিএনপি জনগণ, বিশেষ করে তরুণদের আস্থা ফেরাতে এবং সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে আধুনিকায়ন করছে। তারেক রহমান আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করা হচ্ছে। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের নীতিমালা গড়ে তোলা হয়েছে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ইভেলের এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী HM রুহুল আমিন মোল্লা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear. Art. Be smart.